where the mind is without fear and the head is held high, where knowledge is free. পাঠশালায় সকলকে স্বাগত। আমি বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অমৃতা রায় আজকে দশম শ্রেণীর জন্য একটি ক্লাস নেব। আর দশম শ্রেণীর জন্য আমি আজকে পড়াবো প্রাণীদের সাড়া প্রদান রাসায়নিক সমন্বয়, সেটা হচ্ছে হরমোন, প্রাণী হরমোন, এবং এরপরে আমি পড়াবো প্রাণীদের সাড়া প্রদানের আরেকটি উপায় গমন। আমরা পড়া শুরু করি। প্রথমে আমরা দেখি হরমোন শব্দটি কোথা থেকে উৎপত্তি। হরমোন শব্দটি গ্রিক শব্দ হরমাও থেকে উৎপত্তি লাভ করেছে, যার অর্থ হচ্ছে উত্তেজিত করা। আর হরমোন শব্দটি নামকরণ করেছেন বেলিসো স্টার্লিং 1905 খ্রিস্টাব্দে। প্রথমে বিজ্ঞানীদের ধারণা ছিল যে কোনো ধরনের হরমোনই উত্তেজক হিসেবে কাজ করে, অর্থাৎ কোনো না কোনোভাবে তারা শরীরের কোনো না কোনো অংশকে উদ্দীপিত করে। কিন্তু পরে দেখা গেছে শুধুমাত্র উত্তেজিত করে না, হরমোন কিন্তু প্রতিবন্ধক রূপেও কাজ করে। এরপরে যখন আমরা প্রোগ্রেসিভলি পড়বো তখন আমরা দেখব কিছু হরমোন যেমন আছে স্টিমিউলেটরি, আবার কিছু হরমোন কিন্তু আছে ইনহিবিটরি, অর্থাৎ কোনো না কোনো কাজে কিন্তু বাধা দান করে। এবার আমরা দেখি যে হরমোন কোথা থেকে খরিত হয়। আসলে যখন প্রাণীরা উন্নত হলো, উন্নত জীবদেহের ক্ষেত্রে জটিল অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করার জন্য একটা জটিল অন্তঃক্ষরা তন্ত্রের উদ্ভব হলো, সেটা হচ্ছে এন্ডোক্রিন সিস্টেম। আর এন্ডোক্রিন সিস্টেম অর্থাৎ অন্তঃক্ষরা তন্ত্র কতগুলি অন্তঃক্ষরা গ্রন্থির সমন্বয়ে গঠিত। অন্তঃক্ষরা গ্রন্থি কাদেরকে বলে? যাদের ক্ষরণ বাইরে নিঃসৃত হয় না, সরাসরি রক্তে মেশে, কোনো নালী থাকে না, এরা কিন্তু ডাকলেস অন্তঃক্ষরা গ্রন্থি। তোমরা পরে পড়বে, হয়তো 11-এ গিয়ে পড়বে যে শুধুমাত্র যে অন্তঃক্ষরা গ্রন্থির সমন্বয়েই সমস্ত এন্ডোক্রাইন সিস্টেমটা গঠিত তা নয়, কিছু বহিঃক্ষরা গ্রন্থিও থাকে। যেমন গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টে পাক অন্ত্রীয় কিছু হরমোন আছে, যেমন সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, এটা তোমাদের 11-এ গিয়ে পড়তে হবে। এখন আপাতত আমরা পড়বো সেগুলো কিছু থাকবে অন্তঃক্ষরা গ্রন্থি, যেমন থাইরয়েড, পিটুইটারি, কিছু থাকবে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থির মিশ্রণ, যেমন থাকবে অগ্নাশয় গ্রন্থি। কেমন? তাহলে আমরা হরমোনের একটু সংজ্ঞার দিকে যাই। যে জৈব রাসায়নিক পদার্থ শরীরের বিশেষ বিশেষ কোষ সমষ্টি থেকে খরিত হবে এবং উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করবে। আরও অনেক রকম বৈশিষ্ট্য আছে হরমোনের। খুব ইম্পর্ট্যান্ট হলো হরমোন প্রোটিন ধর্মী হতে পারে, ফ্যাটি অ্যাসিড ধর্মী হতে পারে, অ্যামাইন ধর্মী হতে পারে। উদাহরণ লিখে দিয়েছি, ইনসুলিন হরমোন প্রোটিন ধর্মী, প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন ফ্যাটি অ্যাসিড ধর্মী, T3, T4 যেগুলি থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হয়, থাইরক্সিন হরমোন কিন্তু অ্যামাইন ধর্মী। হরমোনের আরও বৈশিষ্ট্য আছে। একটা বলতে পারি তোমাদের, হরমোন খুব স্বল্প মাত্রায়, খুব সূক্ষ্ম মাত্রায় ক্রিয়া করে। যদি শরীরের মধ্যে, প্রাণীদের শরীরের মধ্যে, আমরা প্রাণী হরমোন পড়ছি, ফোকাস করবো এই বিষয়ে, প্রাণী শরীরের মধ্যে যদি হরমোনের ক্ষরণের একটু কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ডিসঅর্ডার্স, বিভিন্ন ধরনের অসুবিধার সৃষ্টি হয়। আরেকটা বৈশিষ্ট্য হরমোন কিন্তু ফিডব্যাক নিয়ন্ত্রণ করতে পারে। প্রাণীদের শরীরে, মানব শরীরে যত হরমোনাল গ্ল্যান্ড রয়েছে তার মধ্যে পিটুইটারি খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে ছোট আকারে কিন্তু কাজে সবচেয়ে সেরা। পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়। পিটুইটারির ওপরেও একজন রয়েছে যে কিন্তু মস্তিষ্কের একটা অংশ, অর্থাৎ হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কিন্তু আবার পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আমরা পড়ব, ছবি দেখব, সেই জন্য হাইপোথ্যালামাসকে আমাদেরকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, অর্থাৎ প্রভু গ্রন্থিরও প্রভু গ্রন্থি। ঠিক আছে? এবার এই হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থিকে নির্দেশ দেয় কিছু হরমোন ক্ষরণের জন্য। পিটুইটারি গ্রন্থি আবার শরীরের বিভিন্ন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিগুলির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? এটা আমরা একটা ছবির মাধ্যমে প্রথমে অবস্থানগুলো দেখে নিই, তারপরে আমরা ডিটেইলে আলোচনা করি। ওকে?
এই ছবিটার মাধ্যমে কিন্তু আমরা মানবদেহের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর পার্টিকুলার অবস্থানগুলো বুঝে নিতে পারবো। একদম ওপর থেকে শুরু করা যাক। ওপরে রয়েছে দেখো হাইপোথ্যালামাসের ঠিক নিচে রয়েছে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থির পাশে একটা পিনিয়াল গ্রন্থি রয়েছে। তোমাদের ক্লাস 10-এর সিলেবাসে হয়তো পিনিয়াল গ্রন্থি থেকে অত প্রশ্ন বেশি আসে না, কিন্তু এখন দেখে নিতে পারো। তাহলে ওপরে হলো হাইপোথ্যালামাস, তারপরে পিনিয়াল গ্রন্থি, তারপরে দেখো এখানে আসছে পিটুইটারি গ্রন্থি। তারপরে একটু নিচে নামি থাইরয়েড এবং প্যারাথাইরয়েড, সেটা থাকছে আমাদের গ্রীবাদেশে। ট্র্যাকিয়ার মধ্যে ল্যারিংস, আমরা সবাই অনুভব করতে পারি। আমরা যখন কথা বলি তখন আমাদের কথার স্পন্দনটা ল্যারিংস অর্থাৎ স্বরযন্ত্রের মধ্যে পাওয়া যায় যদি আমরা হাত রাখি। তো সেই ল্যারিংসের নিচেই দেখো ট্র্যাকিয়ার দুপাশে আছে থাইরয়েড এবং প্যারাথাইরয়েড। আর একটু নিচে নামি হৃৎপিণ্ডের কাছাকাছি লেভেলটাতে আমরা পৌঁছচ্ছি, সেখানে আমরা থাইমাস গ্রন্থির অবস্থান দেখতে পাই। বলে রাখি এই থাইমাস গ্রন্থি তোমাদের ক্লাস 10-এ নেই, ক্লাস একেবারে লাফ মেরে গিয়ে ক্লাস 11-এ গিয়ে পড়তে হবে। আচ্ছা, আর একটু নিচে নামি, তারপরে দেখতে পাই আমরা প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয় গ্রন্থি। তার নিচে আমাদের কিডনির ওপরে বৃক্কের ওপরে দুটো গ্রন্থি রয়েছে অ্যাড্রেনাল। অর্থাৎ ওপরে এক্ষেত্রে রেনাল সিস্টেম, অর্থাৎ এখানে বৃক্কীয় যে তন্ত্রটা রয়েছে অর্থাৎ তার ওপরে আছে বলে এর নামকরণ হয়েছে অ্যাড্রিনাল। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি দেখতে পেলাম, এবং তারপরে স্ত্রীদেহের ক্ষেত্রে ডিম্বাশয় দেখতে পাবো। ডিম্বাশয় থেকে নির্দিষ্ট হরমোন নিঃসৃত হয়, এবং পুরুষদেহের ক্ষেত্রে আমরা দেখতে পাবো শুক্রাশয়। এই হলো মানবদেহের মধ্যে সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থিগুলির একটা তুলনামূলক অবস্থান। এটা দেখলে পরে তোমাদের ক্লিয়ার হয়ে যায় ধারণাটা। আরেকটা আমরা ছবি দেখবো এবার, যে ছবির মধ্যে আমরা হাইপোথ্যালামাস এবং পিটুইটারি শুধু এই দুজনের অবস্থান দেখব, এবং তাতে আমাদের ধারণাটা আরও পরিষ্কার হয়ে যাবে। কারণ এরপরে আমাদের পড়তে হবে কিভাবে হাইপোথ্যালামাস থেকে হরমোন বা নিউরো হরমোন ক্ষরিত হয়ে পিটুইটারি গ্রন্থিতে এসে জমা হয়। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এই ছবিটা একটু দেখো। মানুষের মস্তিষ্কের চারধারে করটি অবস্থিত আমরা জানি, বা করটির মধ্যে মস্তিষ্ক সুরক্ষিত। এবার এখানে তো অস্থি রয়েছে সমস্ত। এবার এই অস্থিটাকে প্রথম দিয়ে শুরু করতে হবে। এখানে স্ফেনয়েড অস্থি আছে। এবার পিটুইটারি গ্রন্থির অবস্থান যখনই আমাদের বলতে হয় বা বুঝতে হয়, তখন আমরা বলি মস্তিষ্কের স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা নামে একটা প্রকোষ্ঠ রয়েছে, সেই প্রকোষ্ঠে পিটুইটারি গ্রন্থি অবস্থিত। তোমরা এই ছবি থেকে আয়তনটা নিশ্চয়ই বুঝতে পারছো। মটর দানা পিস, গ্রিন পিস আমরা সবাই দেখেছি। মেন্ডেল যে বংশগতির পরীক্ষাগুলো করেছিলেন মটর গাছ নিয়ে, সেই মটর দানা একটি ছোট্ট মটর দানার মতন হচ্ছে এর আকৃতি, পিটুইটারি গ্রন্থি। আর পিটুইটারি গ্রন্থির ওপরে হাইপোথ্যালামাসের অবস্থানটা একটু দেখো ভালো করে। হাইপোথ্যালামাস ঠিক ওপরেও যেমনি অবস্থান করছে, তেমনি কাজের দিক থেকেও পিটুইটারির ওপরে বসে আছে। অর্থাৎ পিটুইটারি একটি হরমোনাল গ্ল্যান্ড, অন্তঃক্ষরা গ্রন্থি, কিন্তু সে কিন্তু নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের একটি অংশ দ্বারা, হাইপোথ্যালামাস দ্বারা। এই অংশটা বুঝতে পারলে তাহলে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্রন্থির অবস্থানটা মনে রাখবে। আর এর পরের একটা স্লাইডে আমি শুধু এইটুকু জায়গাকে আরেকটু ফোকাস করে দেখাচ্ছি। আশা করি এই অংশটা সবাই দেখতে পাচ্ছ। ওপরে দেখো হাইপোথ্যালামাস রয়েছে আর নিচে রয়েছে পিটুইটারি। ছবিটা দেখে বুঝতেই পারছো যে এখানে কিছু জালক রয়েছে, তার মানে শিরার ব্যাপার রয়েছে, ধমনির ব্যাপার রয়েছে। আসলে হাইপোথ্যালামাস তো মস্তিষ্কের একটি অংশ। হাইপোথ্যালামাসের দু ধরনের নিউক্লিয়াস থাকে, সুপ্রাঅপটিক নিউক্লিয়াস আর প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। এখান থেকে যদি যে কোনো জৈব রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়, তাহলে যেহেতু এখানে নিউরনস আছে হাইপোথ্যালামাসে বা স্নায়ু কোষ আছে, সেই ক্ষরণকে আমরা কি বলবো? সেই ক্ষরণকে আমরা বলবো নিউরো হরমোন, নিউরো সিক্রেশন। প্রথমেই আমরা এমনি হরমোন বলবো না, নিউরাল কোনো স্পেস থেকে উৎপত্তি লাভ করছে, সেই জন্য নিউরো হরমোন। এবার দেখো হাইপোথ্যালামাস থেকে যদি কিছু ক্ষরিত হয়, তাহলে সেটা অবশ্যই পিটুইটারিতে এসে সঞ্চিত হবে। তার কারণ পিটুইটারির সঙ্গে হাইপোথ্যালামাসের একটা ট্র্যাক্ট বা একটা পাথওয়ে দিয়ে যোগাযোগ আছে। এই ট্র্যাক্টটার নাম হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাইজিয়াল ট্র্যাক্ট। এত তোমাদের মনে রাখতে হবে না, শুধু বুঝে নেওয়ার জন্য এইটুকু অংশ আমি বলছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাইপোথ্যালামাস থেকে একটা সংযোগ রয়েছে পিটুইটারি, সেটা পাথওয়ে দিয়ে, অ্যাকশন দিয়ে। আশা করি তোমাদের স্নায়ু পড়া হয়েছে। তাহলে অ্যাকশন কি আমরা বুঝি, যখন কোনো নিউরোনাল কানেকশন আমাদের করতে হয় তখন আমাদের অ্যাকশনের সাহায্য নিতে হয়, বা অ্যাকশন এই কাজটা করে। তাহলে সেই অ্যাকশন দিয়ে কোনো নিউরোনাল পাথওয়ে রয়েছে, দেখো একটা স্নায়বিক পথ,
সেখানে কিন্তু এই বার্তা বা মেসেজ, আমরা জানি হরমোন রাসায়নিক সমন্বয়ক অর্থাৎ কেমিক্যাল মেসেঞ্জার, সেই জন্য এই কেমিক্যাল মেসেজটা, এই বার্তাটা হাইপোথ্যালামাস থেকে পিটুইটারিতে যেভাবে পৌঁছচ্ছে, এই ছবিটা কিন্তু বেস্ট এটা বোঝার পক্ষে। এই ছবিটা তোমাদের ড্র করা শিখতে হবে না, আমি নর্মালি একটা ছবি পরে বোর্ডে ড্র করব, সেটা দিয়ে তোমাদের আরও ভয়টা দূর হয়ে যাবে যে এত জটিল কিন্তু ব্যাপারটা মোটেই নয়। পিটুইটারি গ্রন্থির দুটো অংশ রয়েছে, দেখো, একটা পশ্চাৎ খণ্ডক, একটা সম্মুখ খণ্ডক, অগ্রখণ্ডক বলতে পারো। এটাকে বলে অ্যাডিনো হাইপোফাইসিস, যেহেতু হাইপোফাইসিস পিটুইটারির নাম, আর নিউরো হাইপোফাইসিস। এবার এইখান থেকে কিছু হরমোন খরিত হয়, নামগুলো এখানে দেওয়া রয়েছে, এসিটিএইচ, টিএসএইচ, জিএইচ, এফএসএইচ, পরে ডিটেইলে বলছি। আবার পশ্চাৎ অংশ থেকে দুটো আলাদা হরমোন খরিত হয়, তারা কারা? অক্সিটোসিন এবং এডিএইচ, অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। তাহলে পশ্চাৎ অংশ থেকে যে দুটো হরমোন খরিত হয় তারা কিন্তু অ্যাকচুয়ালি নিউরো হরমোন, তারা খরিত হয় হাইপোথ্যালামাস থেকে, দিয়ে হাইপোথ্যালামাস থেকে একটা নিউরাল পাথওয়ে, স্নায়বিক পথ দিয়ে পিটুইটারির পশ্চাৎ অংশে এসে জমা হয়। তাহলে আমরা বুঝলাম হাইপোথ্যালামাস এবং পিটুইটারির একটা তুলনামূলক পজিশনের বা অবস্থানের আলোচনা, কিভাবে হাইপোথ্যালামাস থেকে পিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রিত হয়। এর ওপরে আছে, সেই জন্য হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড এবং পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, কারণ পিটুইটারি তার খরিত এই প্রোল্যাকটিন, এসিটিএইচ, টিএসএইচ, জিএইচ, এফএসএইচ, এই হরমোনগুলি দিয়ে মানুষের শরীরে প্রথম যে ছবিটা দেখলাম, বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিগুলি, তাদের সবার ক্ষরণকে নিয়ন্ত্রণ করে পিটুইটারি, সেই জন্য পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। ওকে, এবার আমরা আবার একটু বোর্ড ওয়ার্কে ফেরত যাই। ফাইন, এবার আমরা একটু পড়ি কেন আমরা হরমোনকে বার্তাবাহক বলি এবং নিয়ন্ত্রক বলি, তার পাশাপাশি কেন হরমোন রাসায়নিক সমন্বয়ক, তাই তো, কেমিক্যাল মেসেঞ্জার। তার কারণ যে উদ্দীপনাটা শরীরের মধ্যে পরিবাহিত হয় বা উত্তেজনায় সাড়া দেওয়ার যে ব্যাপারটা, সেটা বার্তার মাধ্যমে যায়। কেমিক্যাল মেসেঞ্জার একটা মেসেজ, একটু আগেই আমরা দেখলাম কোন গ্রন্থির হরমোন ক্ষরণ হবে সেটা একজন নিয়ন্ত্রণ করলো, এবং পিটুইটারি গ্রন্থি সেই বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর ক্ষরণ নিয়ন্ত্রণ করলো। তারপরে কোন শারীরবৃত্তীয় কাজটা সম্পন্ন হবে, বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলি তো হরমোন সম্পন্ন করে, দূরবর্তী স্থানে, উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে চলে যায়। এবার সেই বিভিন্ন কাজগুলো কি কি? জনন, পুষ্টি, রেচন, এই কাজগুলিই তো। তাহলে এই শারীরবৃত্তীয় কাজগুলো নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন অঙ্গের মধ্যে একটা সমন্বয় সাধন করে, সেই জন্যই হরমোনকে কিন্তু রাসায়নিক সমন্বয়ক বলা হয়। আরও একটা ইম্পর্টেন্ট কথা, কেন রাসায়নিক, তার কারণ হচ্ছে বার্তাটা যেটা যাবে সেটা খুব ধীর গতিতে যায় এবং খুব সুদূর প্রসারী হয়, তাই তো। ব্যাপ্তি যেটা, মানে বিস্তীর্ণ এলাকা জুড়ে এর এফেক্টটা পাওয়া যায়। এর পাশাপাশি তোমরা স্নায়ুর সঙ্গে হরমোনের একটা তুলনামূলক আলোচনা পড়বে, কেন স্নায়ু ভৌত সমন্বয়ক এবং হরমোন কেন রাসায়নিক সমন্বয়ক। তখন মাথায় রাখবে এটা যে হরমোনের ক্রিয়া যেটা, ওর যে এফেক্টটা, সেটা কিন্তু লং টার্ম এফেক্ট, ঠিক আছে, এবং ওর এলাকাটা অনেক বিস্তীর্ণ। এখান থেকে এখানে আমরা ছবিটা দেখলাম, তাহলে কোথায় সেই মস্তিষ্ক থেকে পিটুইটারি গ্রন্থির ক্ষরণ, আর কোথায় গোনাড, কোথায় অগ্নাশয়, কতটা পথ ট্রাভেল করে কত বিস্তীর্ণ এলাকা জুড়ে সে নিজের কাজটা করছে। গ্রোথ হরমোন শরীরের প্রত্যেকটা কোষে, মাথা থেকে পা অবধি কত কোষ আছে, প্রত্যেকটা কোষের গ্রোথ অর্থাৎ বৃদ্ধিটা রেগুলেট করে, ঠিক আছে। তাহলে বুঝলাম আমরা কাকে কেন বলা হয় রাসায়নিক সমন্বয়। নেক্সট আসছে বার্তাবহ, একই ব্যাপার, কেন বার্তাবহ, নিয়ন্ত্রক কেন, বোঝা গেল। তাহলে বিভিন্ন অঙ্গের মধ্যে একটা সমন্বয় সাধন করছে, রেগুলেট করছে। এবার আসি আমরা হরমোনের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য, যেটা হচ্ছে ফিডব্যাক কন্ট্রোল, ঠিক আছে। ফিডব্যাক কন্ট্রোল এক্ষেত্রে দু ধরনের হয়, একটা পজিটিভ ধনাত্মক ফিডব্যাক কন্ট্রোল, আর একটা হচ্ছে ঋণাত্মক নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল। এই শব্দ ছকটা একটু দেখো, ছকটা যেমন হাইপোথ্যালামাস একটা হরমোন রিলিজ করে, সেটা হচ্ছে তোমার থাইরয়েড রিলিজিং হরমোন। রিলিজিং হরমোন কেন, এক্ষেত্রে আমরা আগেই পড়লাম যে হাইপোথ্যালামাস যেহেতু নিউরন আছে ওর মধ্যে, হাইপোথ্যালামাসের কোষ থেকে খরিত পদার্থকে আমরা বলবো অবশ্যই নিউরো সিক্রেশন বা নিউরো হরমোন। এবার রিলিজিং ফ্যাক্টর কেন, তার কারণ হচ্ছে এটা নিউরো হরমোন বলে, এবং সে গিয়ে আরেকজন কি ক্ষরণ করবে সেটা রেগুলেট করে। তাহলে হাইপোথ্যালামাস টিআরএইচ বা থাইরয়েড রিলিজিং হরমোন ক্ষরণ করলো এবং সেটা পিটুইটারি গ্রন্থিকে নির্দেশ দিল টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ করার জন্য। এই টিএসএইচ আবার থাইরয়েড গ্রন্থিকে রেগুলেট করবে, থাইরয়েড গ্রন্থি কতটা থাইরক্সিন হরমোন ক্ষরণ করবে বা কখন করবে তাকে সেটা রেগুলেট করবে। এবার যখন রক্তের মধ্যে থাইরক্সিন হরমোনের মনে করো ক্ষরণটা বা পরিমাণটা কমে যায়,
তখন কিন্তু থাইরক্সিন আবার হাইপোথ্যালামাসকে উদ্দীপিত করতে পারে টিআরএইচ ক্ষরণ করানোর জন্য। ফলত আবার এটা বেড়ে যায়, তার ফলে আবার এটা বেড়ে যায়, রক্তে থাইরক্সিনের মাত্রাটা বেড়ে যায়। এই রেগুলেশনটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক বা ধনাত্মক ফিডব্যাক। তাহলে আমরা এবার দেখি ঋণাত্মক রেগুলেশন কিভাবে হচ্ছে। যখন রক্তে থাইরক্সিনের হরমোনের মাত্রাটা বেড়ে যায় তখন আবার কিন্তু ওর এই ক্যাপাসিটিটা রয়েছে, ক্ষমতাটা রয়েছে আবার হাইপোথ্যালামাসকে উদ্দীপিত করার, এই সংকেতটা পৌঁছে দেওয়ার যে এবার তোমাকে টিআরএইচ এবং টিএসএর ক্ষরণটা কমিয়ে দিতে হবে, তার কারণ আমার অলরেডি অ্যামাউন্টটা বেড়ে গেছে আর চাই না। সেই জন্য আবার হাইপোথ্যালামাস তখন ক্ষরণটা অটোমেটিক্যালি কমিয়ে দেয়। তাহলে এইটাকে আমরা বলি নেগেটিভ ফিডব্যাক। ঠিক আছে, বোঝা গেল? এবার আমরা বৈশিষ্ট্যগুলো হরমোনের মোটামুটি বুঝলাম। এবার হাইপোথ্যালামাস আর পিটুইটারি থেকে খরিত হরমোনগুলো সম্পর্কে ডিটেইলে একটু আলোচনা করি। ফাইন। আবার আমরা সেই স্লাইডের ছবিটাকে একটু হাতে এঁকে নিয়েছি একটু বোঝার জন্য, যে এটা আমরা হাতে এঁকেও করতে পারি, সবসময় স্লাইডের প্রয়োজন নেই। হাইপোথ্যালামাসকে বুঝিয়েছি জায়গাটা এবং তার নিচে পিটুইটারি গ্রন্থিকে, দুটো অংশ, অগ্র পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি। ঠিক আছে, এবার আমরা হরমোনগুলোর নাম দেখব যে হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন খরিত হয় এবং পিটুইটারি থেকে কি কি হরমোন খরিত হয়। হাইপোথ্যালামাস থেকে খরিত হরমোনগুলি দেখো দেখো ভালো করে। রিলিজিং ফ্যাক্টর বললাম, সেই জন্য এআরএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রফিন রিলিজিং হরমোন। টিআরএইচ, থাইরয়েড রিলিজিং হরমোন। ঠিক আছে, তাহলে এসআরএইচ হবে সোমাটোট্রফিন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন। এবার জিএনআরএইচ, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। এবার দেখো এমআরএইচ আছে মেলানোসাইট রিলিজিং হরমোন। এবার মেলাটোনিন, এটা পিনিয়াল গ্রন্থি ছবিটা দেখলাম, সেখান থেকে মেলাটোনিন হরমোন খরিত হয় এবং তার সঙ্গে একটা ইনহিবিটরি হরমোন, আই ফর ইনহিবিশন, মানে এখানে হরমোনটা প্রতিবন্ধক হিসেবে কাজ করছে, বাধা দান করছে সেই গ্রন্থিটাকে হরমোন ক্ষরণের থেকে। ওকে, তাহলে আমরা বুঝলাম হাইপোথ্যালামাস থেকে এই হরমোনগুলি খরিত হয়, যারা আবার এই হরমোনগুলো ক্ষরণের জন্য দায়ী, এই হরমোনগুলোকে রেগুলেট করবে, নিয়ন্ত্রণ করবে। অগ্র পিটুইটারি থেকে খরিত হরমোনের নামগুলো একটু দেখি। যদি এটা কেউ আজকে প্রথমবার পড়ছে এরকম কোনো ছাত্রছাত্রী নেই আমি জানি, তবুও বলছি প্রথম ক্ষেত্রে নামগুলো একটু অসুবিধা হবে, একটা দুটো মুখস্থ করে একটু লিখে নেবে, তাহলে তোমাদের কোনোদিনও বানানটা ভুল হবে না। ACTH, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। ওকে, তারপরে আছে GH, গ্রোথ হরমোন। বইয়ের সঙ্গে মিলিয়ে নাও, লিখতে গেলে একটু সময় নষ্ট হবে। TSH, থাইরয়েড স্টিমিউলেটিং হরমোন। একটা উদাহরণ দিয়ে বলি, থাইরয়েড স্টিমিউলেটিং হরমোন মানে থাইরয়েড গ্রন্থিকে স্টিমিউলেট করবে হরমোন ক্ষরণ করার জন্য। কোন হরমোন? থাইরক্সিন হরমোন। ওকে, নেক্সট আসছে GTH, গোনাডোট্রফিক হরমোন। LTH, লিউটোট্রফিক হরমোন। আমি এখান থেকে একটু একটু করে একটা করে কাজ বলে দিচ্ছি। দেখো, অ্যাড্রিনো নামটা দিয়ে বোঝা যাচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করবে হচ্ছে ACTH। কেমন? অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণ অর্থাৎ অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন, যারা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে হৃদ সংবহন তন্ত্রের উপর ক্রিয়া করে অথবা শ্বাসতন্ত্রের উপর ক্রিয়া করে, পরে ডিটেইলে বলছি। গ্রোথ হরমোন শরীরের সমস্ত কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে। TSH এখনই বললাম। GTH হচ্ছে গোনাডোট্রফিক হরমোন। স্ত্রীদেহের ক্ষেত্রে FSH হতে পারে ফলিকল স্টিমুলেটিং হরমোন। ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকলের পুরো দেখাশোনাটা FSH করবে, অর্থাৎ ফলিকলের আয়তন বৃদ্ধি করবে, ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন ক্ষরণ করতে ডিম্বাশয়কে নির্দেশ দেবে। LH হতে পারে লিউটিনাইজিং হরমোন। আবার পুরুষদের ক্ষেত্রে এটাই ICSH বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন নামে পরিচিত, যা পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়ের ক্ষেত্রে এখানে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করতে সাহায্য করবে। ওকে, LTH, লিউটোট্রফিক হরমোন, স্ত্রীদেহে স্তনগ্রন্থি থেকে দুগ্ধ ক্ষরণ করাতে উদ্দীপিত করবে গ্রন্থিকে। ঠিক আছে, বুঝলাম। এবার দেখো পশ্চাৎ পিটুইটারি থেকে কি হরমোন, দুটো নাম, ADH, অ্যান্টিডাইউরেটিক হরমোন এবং অক্সিটোসিন। অক্সিটোসিনের কাজটা আগে বলে নিই, এটা প্রসবকালে স্ত্রীদেহের ক্ষেত্রে জরায়ুর সংকোচন বৃদ্ধি করবে, প্রসবের সহায়তা করবে। এবং যেটা দেখো ADH, অ্যান্টিডাইউরেটিক হরমোন খরিত হচ্ছে এখানে, গিয়ে কাজ করবে বৃক্কে, নেফ্রনের যে বৃক্কীয় নালিকা, সেখানে জলের পুনর্বিশোষণ ঘটাবে। ঠিক আছে, জলকে শোষণ করতে সাহায্য করবে। তাহলে যদি ADH হরমোন কম খরিত হয় তাহলে জলের পুনঃশোষণটা ঘটবে না, ফলে লঘুমূত্র উৎপন্ন হবে। এই প্রবলেমটা রিলেটেড অর ডিসঅর্ডারকে বা ডিজিজটাকে আমরা বলি ডায়াবেটিস ইনসিপিডাস, যে ক্ষেত্রে পলিইউরিয়া হবে, বারবার ঘন ঘন লঘুমূত্র ত্যাগ হবে এবং পলিডিপসিয়া হবে, জলতেষ্টা পাবে। তাহলে এই ক্ষেত্রে বোঝা গেল ADH হরমোন বৃক্কীয় নালিকায় জলের পুনর্বিশোষণ ঘটাতে সাহায্য করে, সেই জন্য এই হরমোনটা না ক্ষরণ হলে লঘুমূত্র উৎপন্ন হবে। ঠিক আছে, শরীর থেকে জল বেরিয়ে যাবে। অক্সিটোসিন বললাম জরায়ুর সংকোচন বৃদ্ধি করে। বেসিক্যালি এই প্রত্যেকটা হরমোনেরই একটা নির্দিষ্ট মাত্রার শরীরে খরিত হয়,
কম বেশি হলেই কোনো না কোনো ডিসঅর্ডার হবে। এই দেখো ACTH হরমোনের কম বেশির জন্য কুশিং বর্ণিত ডিসঅর্ডার হবে, কুশিং বর্ণিত লক্ষণ হবে। তারপরে গ্রোথ হরমোন যদি কম খরিত হয় তাহলে তো বুঝতেই পারছো বামনত্ব হবে, ডোয়ার্ফিজম হবে। যদি বেশি খরিত হয় তাহলে জাইগান্টিজম হবে বা অতিকায়ত্ব হবে। থাইরয়েড হরমোন, এর তো অনেকগুলো ডিসঅর্ডার আছে। থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তা হতে পারে যখন গ্রেভস বর্ণিত রোগ হবে, এক্সোথ্যালমিক গয়টার হবে, চোখটা বাইরে বেরিয়ে আসছে মনে হবে, গলগণ্ড হবে। আবার হচ্ছে তোমার এগুলো এবং এর ক্ষেত্রেও কিছু না কিছু অসুবিধা তো হবেই, ঠিক আছে। তাহলে এরপরে আমরা একটু ডিটেইলে আলোচনা করি এবার থাইরয়েড গ্রন্থি। এই ছবিটা থাক, আমি এই জায়গায় একটু থাইরয়েড গ্রন্থিটা পড়ি। থাইরয়েড গ্রন্থিটা আমাদের কোথায় অবস্থিত? ট্রাকিয়ার দুপাশে যেখানে ল্যারিংস আছে, ষড়যন্ত্র একটু আগে বললাম, এই হচ্ছে থাইরয়েড গ্রন্থি। ট্রাকিয়া নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পারছো, এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড কার্টিলেজ, এটা নিশ্চয়ই চিনতে পারছো। ওকে, এবার এই থাইরয়েড গ্রন্থিটা থেকে T3, ট্রাইআয়োডোথাইরোনিন, T4 আর ক্যালসিটোনিন, এই 3 ধরনের হরমোন খরিত হয়, ঠিক আছে। T4টাকেই তোমরা থাইরক্সিন বলে চেনো। তাহলে দেখো থাইরয়েড গ্রন্থিটা কোথায় অবস্থিত, এই জায়গাটাতে আমরা দেখলাম। এবার থাইরয়েড গ্রন্থির কাজ কি? থাইরয়েড গ্রন্থির কাজটা ভীষণ ইম্পর্টেন্ট, সব গ্রন্থিরই কাজ ইম্পর্টেন্ট। থাইরয়েড গ্রন্থি একটা ইউনিক কাজ করে। কি করে? শরীরের কলাকোষের মধ্যে ও শক্তি উৎপাদন করতে পারে, অক্সিজেন আপটেকটাকে বাড়িয়ে দেয়, কলাকোষ দ্বারা অক্সিজেন গ্রহণের ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। এবার যদি কোষগুলো বেশি করে অক্সিজেন আপটেক করতে পারে তাহলে কি করবে? ও বেশি বেশি করে বিপাক করতে পারবে এবং মেটাবলিজম যখন বাড়বে, মেটাবলিক এন্ড প্রোডাক্ট সেগুলোর পরিমাণও বাড়তে থাকবে। এবং তার ফলে কি হবে জানো? যখন রক্তবাহগুলোর মধ্যে, শরীরের স্কিনে, ত্বকের রক্তবাহগুলোর মধ্যে ভ্যাসোডায়ালেশন হবে, অর্থাৎ রক্তবাহগুলো প্রসারিত হয়ে যাবে এবং একটা তাপ রিলিজ হবে, বেশি করে রক্ত প্রবাহিত হবে। অক্সিজেন বেশি বেশি করে পেয়ে গেছে, আনন্দের চোটে খুব বেশি বেশি করে রক্ত প্রবাহিত হবে এবং এর ফলে হৃৎপিণ্ডেরও কাজ বেড়ে গেল, হৃৎপিণ্ডের মধ্যে বেশি করে রক্ত হু করে ঢুকবে, ফলত হৃৎপিণ্ডের হাড় উৎপাদ বেড়ে যাবে। কার্ডিয়াক আউটপুট তোমাদের এরপরে অ্যাড্রিনালিনের ক্ষেত্রেও পড়তে হবে। কার্ডিয়াক আউটপুট কি? হাড় উৎপাদ কাকে বলে? হৃৎপিণ্ডের দুটো নিলয় থেকে প্রতি সংকোচনে যে পরিমাণ রক্ত নির্দিষ্ট ধমনীতে উৎক্ষিপ্ত হয় তাকে বলা হয় কার্ডিয়াক আউটপুট। আমরা পড়েছি না, বাম নিলয় থেকে চলে যায় মহাধমনীতে, ডান নিলয় থেকে চলে যায় ফুসফুসীয় ধমনীতে। প্রতিটা কন্ট্রাকশনে, সংকোচনে যে পরিমাণ রক্ত নিলয় থেকে বাইরে চলে যাবে, অর্থাৎ ধমনীতে চলে যাবে, তাকে আমরা বলি হাড় উৎপাদ। তাহলে কি করলো থাইরয়েড? ভ্যাসোডায়ালেশন করলো, রক্ত প্রবাহটাকে বাড়িয়ে দিল এবং তার ফলে কিন্তু কি বেড়ে গেল? এক্ষেত্রে হাড় উৎপাদ বেড়ে গেল। এই গেল একটা কাজ। আরও থাইরয়েড গ্রন্থির সক্রিয়তা আছে, একটা করে আমি বলি। ওকে, এবার দেখো থাইরয়েড গ্রন্থির একটু বিশৃঙ্খলা পড়ে নি, ডিসঅর্ডার। কি কি অসুবিধা হয় থাইরয়েড গ্রন্থির যখন হরমোনগুলো কম বেশি খরিত হয়? আমরা জানি কেন যেন থাইরক্সিনের আয়োডিনের সঙ্গে একটা সম্পর্ক আছে, তাই না? এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ছাত্রছাত্রীরা এই জায়গাটাতে গিয়ে ভুল করে। গয়টার 2 ধরনের হয়, একটা হচ্ছে আয়োডিন কমের জন্য, আয়োডিনের অভাবের জন্য এক ধরনের গয়টার হয়, আর একটা গয়টার হয় যখন গ্রেভস বর্ণিত ডিজিজ হয়, যখন থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তা হয়, ঠিক আছে। থাইরয়েড গ্রন্থির যখন অতি সক্রিয়তা হয় তখন এক ধরনের গয়টার হয়, আবার আয়োডিনের অভাবের জন্য আর এক ধরনের গয়টার হয়। আগে আমি অতি সক্রিয়তাটা বলি। থাইরয়েড গ্রন্থির ক্ষেত্রে এই যে TSH হরমোন, এই TSH হরমোনের মতন এক ধরনের ইমিউনোগ্লোবিউলিন বলতে পারো রক্তের মধ্যে তৈরি হয়। এটা এক ধরনের অটো ইমিউন ডিসঅর্ডার, স্বনাক্রম্যতা। হ্যাঁ, এবার এর ফলে তো কি হয়? বেশি বেশি করে TSH হরমোন থাইরয়েড গ্রন্থিকে অর্ডার দিতে থাকে, তুমি এবার থাইরক্সিন হরমোন ক্ষরণ করো, তুমি এবার তাড়াতাড়ি করে থাইরক্সিন হরমোন ক্ষরণ করো, ফলত থাইরয়েড গ্রন্থিটা আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়, স্ফীত হয়। এবং এক্ষেত্রে আরও একটা প্রবলেম হয়, চোখের মধ্যে ফ্যাট সঞ্চিত হতে পারে, অক্ষিকোটরে, অক্ষিগুলোকে পেছন দিকে ফ্যাট সঞ্চিত হতে পারে এবং ফলত মনে হয় যেন চোখটা বাইরে বেরিয়ে আসছে। এটা এক্সোথ্যালমিক গয়টার, এটা বোঝা গেল, এটা অতি সক্রিয়তার ফলে হলো। আর আয়োডিনের ক্ষেত্রে যেটা হলো, সেক্ষেত্রে কিন্তু অক্ষিগুলো বাইরে বেরিয়ে আসে না। আয়োডিনের ক্ষেত্রে আয়োডিনের অভাব হলো অ্যাকচুয়ালি T3, T4 যেটা, এদের উপাদান হচ্ছে আয়োডিন। আয়োডিন যে অঞ্চলের মাটিতে কম থাকে সেই অঞ্চলের খাদ্যগুলোর মধ্যেও স্বাভাবিকভাবে আয়োডিন কম থাকে এবং আয়োডিনের অভাবে এই থাইরয়েড গ্রন্থিগুলোর এই ক্ষরণটা হতে পারে না। ফলত একটু নেগেটিভ ফিডব্যাক আর পজিটিভ ফিডব্যাকের জায়গাটা মনে করো, TSH বা TRH যেটা, তাকে বলার মতন, অর্ডার দেওয়ার মতন কেউ থাকে না যে তোমরা এবার হরমোন ক্ষরণটা কমাও, ফলত বেশি বেশি করে থাইরয়েড হরমোনের উপর চাপ আসতে থাকে TSH কে দিয়ে ক্ষরণ বাড়াও।
অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু গলগণ্ড হয়, অর্থাৎ গ্রন্থিটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, গলাটা এরকম ফুলে যায়, ঠিক আছে। এটা কিন্তু আয়োডিনের অভাবজনিত। এর সঙ্গে গ্রেভসের কি পার্থক্য? চোখ ঠিকরে বাইরে বেরিয়ে আসে না, এটা হচ্ছে আয়োডিনের অভাবে হয়, আর সেটা হচ্ছে গ্রেভসটা হচ্ছে যখন অতি সক্রিয় হয় সেটার জন্য হয়। ওকে, এবার আমি তোমাদের ছোট্ট করে একটু অগ্নাশয় গ্রন্থিটা বলে নিই। থাইরয়েডটা হলো, এবার অগ্নাশয় গ্রন্থি খুব ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি সব কটা গ্রন্থি তো ইম্পর্টেন্ট। অগ্নাশয় গ্রন্থি থেকে আমরা জানি আলফা বিটা ডেল্টা 3 ধরনের কোষ আছে। বিটা কোষ থেকে ইনসুলিন, আলফা থেকে গ্লুকাগন এবং ডেল্টা থেকে সোমাটোস্ট্যাটিন নামে 3টি হরমোন ক্ষরিত হয়। এবার ইনসুলিন এবং গ্লুকাগনের কাজটা বিপরীতধর্মী। ইনসুলিন যেটা করবে গ্লুকাগন ঠিক তার উল্টোটা করবে, আর সোমাটোস্ট্যাটিন এই দুজনের কাজকেই বাধা দেবে, ঠিক আছে। এবার ইনসুলিন করে কি? ইনসুলিন রক্তে শর্করার একটা নির্দিষ্ট মাত্রা থাকে, মাত্রাটা হচ্ছে 80 থেকে 120 mg পার 100 ml ব্লাড। রক্তে শর্করার এই মাত্রাটাকে ইনসুলিন কিন্তু নিয়ন্ত্রণ করবে। এটা আমরা সবাই জানি যে ইনসুলিন ডায়াবেটিস মেলাইটাস রোগটাকে কন্ট্রোল করে। তাহলে ডায়াবেটিস মেলাইটাস রোগটা কি? রক্তে যখন শর্করা অর্থাৎ গ্লুকোজের মাত্রা এর থেকে বেশি হয়ে যাবে পার 100 ml ব্লাড, ঠিক আছে, এর থেকে যখন বেড়ে যাবে তখন আমরা বলি রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেয়েছে, এবং যখন এই ভ্যালুটা 200-র কাছাকাছি চলে যাবে তখন আমরা বলি নো ডাউট ডায়াবেটিস মেলাইটাস হয়েছে। তাহলে ইনসুলিন হরমোন কিভাবে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে? রক্তের মধ্যে সব জিনিসের সব উপাদানের পরিমাণ তো সীমিত, এবার রক্তের মধ্যে সার্কুলেট করে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এটা একটা প্রসেস, নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়, এই প্রসেসটার নাম গ্লাইকোজেনেসিস। আবার গ্লুকোজ হচ্ছে পেশি কোষে গিয়ে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকতে পারে এই প্রসেসটার মাধ্যমেই। তাহলে গ্লাইকোজেন, এই ইনসুলিন এই প্রত্যেকটা প্রসেসকে স্পিড আপ করবে, তাই তো। রক্তে যখন শর্করার মাত্রা বেড়ে যাবে ইনসুলিন চাইবে গ্লুকোজ চলে যাক, পাইরুভিক অ্যাসিডে পরিণত হোক, আর গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হোক, যাতে রক্তে গ্লুকোজের মাত্রাটা নেমে যায়, ঠিক আছে। সেই জন্য আমরা জানি ইনসুলিনকে কি বলা হয়? অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। এবং আরও একটা ইম্পর্টেন্ট কাজ ইনসুলিন করে, ইনসুলিন কিটোন বডি প্রস্তুতিতে বাধা দেয়। কিটোন বডি কখন উৎপন্ন হয়? ফ্যাট যখন জারণ হয় তখন কিটোন বডি উৎপন্ন হয়। কেউ যদি দীর্ঘদিন ফাস্টিং করে, উপবাস করে, কার্বোহাইড্রেটগুলো ভেঙে গেল শরীরে, সব প্রোটিনগুলো ভেঙে গেল, তারপরে ফ্যাট ভাঙবে, ফ্যাট ভেঙে কিটোন বডি উৎপন্ন হবে। সেই জন্য কি এই ইনসুলিনকে কিন্তু অ্যান্টি কিটোজেনিকও বলা হয়, কারণ কিটোন বডি উৎপাদনে বাধা দেয়, ঠিক আছে। অগ্নাশয় পড়লাম, এবার চটপট আমরা আর একটাই পড়তে পারি, সময় রয়েছে। অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থিকে আমরা কেন অ্যাড্রিনাল পরে সেটা আমরা পড়ে নিয়েছি। অ্যাড্রিনাল গ্রন্থির দুটো অংশ আছে, কোথায় উপস্থিত সেটা আমরা দেখে নিয়েছি। বৃক্কের ওপরে অবস্থিত দুটো অংশ, একটাকে বলা হয় কর্টেক্স আর একটাকে বলা হয় মিডালা। এটা আবরণীটা যদি তোমরা স্ট্রাকচারটা দেখো তাহলেই বুঝতে পারবে। অ্যাকচুয়ালি অ্যাড্রিনাল কর্টেক্সটা 80% অঞ্চল জুড়ে অবস্থান করে অ্যাড্রিনালের, আর মিডালাটা হচ্ছে মাত্র 20% অঞ্চল জুড়ে অবস্থান করে। এবার কর্টেক্স অঞ্চল থেকে যে ধরনের হরমোনগুলো ক্ষরিত হয় সেটা তোমাদের 10-এর সিলেবাসে নেই, আমি তবু একটা নাম লিখে দিচ্ছি। গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, অ্যান্ড্রোজেন, এই হরমোনগুলো ক্ষরিত হয়। তোমাদের ক্লাস 10-এর বইতে যেটা রয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ মেডালা অঞ্চল থেকে ক্ষরিত হরমোনগুলি, এবং সেটা আছে দুটো, এক হচ্ছে অ্যাড্রিনালিন আর একটা রয়েছে নরঅ্যাড্রিনালিন। নরঅ্যাড্রিনালিন অনেক সময় এটা এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন নামেও পরিচিত, ঠিক আছে। এবার আমরা একটু দেখে নিই কি কাজ করে অ্যাড্রিনালিন এবং নরঅ্যাড্রিনালিন। মেইনলি অ্যাড্রিনালিন হরমোনকে আমরা আপদকালীন হরমোন বলি। সাধারণ অবস্থায় শরীরে এর বিশেষ কাজ নেই, কিন্তু যখন এমার্জেন্সি সিচুয়েশন হয়, খুব সংকটকালীন, প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, প্রচণ্ড দুঃখ, প্রচণ্ড আনন্দ একদম, তখন এই হরমোনগুলো ক্ষরিত হয় এবং কিছু কিছু অ্যাক্টিভিটি করে শরীরকে উপযোগী করে তোলে, যাতে শরীর ওই ইমার্জেন্সি সিচুয়েশনটা কাটিয়ে দিতে পারে। হার্টবিটটাকে বাড়িয়ে দিল, শ্বাসতন্ত্রের কষ্ট হচ্ছিল শ্বাস নিতে, সেখানে ব্রঙ্কিওলের পেশিগুলো, ব্রঙ্কিওল মনে আছে, ট্রাকিয়া থেকে ব্রঙ্কাস, ব্রঙ্কিওলের পেশিগুলোকে শিথিল করে সেখানে আমাকে বায়ুটা চলাচল করতে সুবিধে করে দিল। আর শ্বাসতন্ত্রের উপর প্রভাব কি? অ্যাড্রিনালিন কিন্তু হার্ট উৎপাদ বাড়িয়ে দেয়, ঠিক আছে, হৃদস্পন্দনের হারটাকেও বাড়িয়ে দেয়। আর নর অ্যাড্রিনালিনেরও কাজ স্পেসিফিক আছে, সিস্টোল ডায়াস্টোল, রক্তচাপকে বাড়িয়ে দেয় প্রভৃতি। এটা একটু বইতে ডিটেলে পড়ে নিও। এটা মনে রাখবে শুধু জরুরিকালীন হরমোন কেন বলে, জরুরিকালীন অবস্থা পার হয়ে গেলে এর ক্ষরণটা কিন্তু কমে যায়। ওকে, ঠিক আছে। এবার আমাদের বাকি থাকলো আর দুটো, সেটা হলো শুক্রাশয় এবং ডিম্বাশয়। শুক্রাশয় ক্ষরিত হয় টেস্টোস্টেরন, পুরুষ দেহের যৌনাঙ্গের পরিণতিতে সাহায্য করে, গৌণ যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে।
স্ত্রীদেহের হরমোন বাকি রইল ডিম্বাশয়। ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন দুটো হরমোন খরিত হয়। ইস্ট্রোজেন আমরা জানি ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকলের আয়তন বৃদ্ধি করে, ম্যাচিওর করে তোলে ফলিকলগুলোকে যাতে ওভিউলেশন হয়। এবং প্রজেস্টেরন আমরা জানি কর্পাস লিউটিয়াম থেকে খরিত হয়। যখন ম্যাচিওর হয়ে যায়, ডিম্বাণু নিঃসরণ হয়ে যায়, তখন পিত্তগ্রন্থিতে পরিণত হয়ে যায় গ্রাফিয়ান ফলিকল, পিত্তগ্রন্থি থেকে প্রজেস্টেরন হরমোন খরিত হয়। ঠিক আছে, এর গর্ভাবস্থায় এর খুব ইম্পর্টেন্স রয়েছে, ভূমিকা। ওকে, এবার আমরা নেক্সট অংশে চলে যাই। ওকে, এবার আমরা একটু অন্য ইউনিটে চলে যাচ্ছি। দেখো, প্রাণীদের সাড়া প্রদানেরই আরেকটা উপায় রয়েছে, সেটা হলো গমন। হ্যাঁ, এবার গমন কেন প্রয়োজন হয় সেটা আমরা নিজেদেরকে দিয়ে, মানে সবচেয়ে উন্নত মানুষকে দিয়ে বুঝতে পারি। বিভিন্ন ধরনের কাজের জন্য, উন্নত অনুন্নত সমস্ত প্রাণীদের ক্ষেত্রে খাদ্যের জন্য, বাসস্থানের জন্য, বা অন্ততপক্ষে প্রজননের জন্য, সব কিছুর জন্যই গমন, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে যাবার প্রয়োজন হয়। এবার এখানে তোমাদের সিলেবাস অনুযায়ী কিছু প্রাণীর গমন এবং গমনের টাইপস কি দিয়ে গমন হয় সেটা দেওয়া আছে। যেমন অ্যামিবার ক্ষেত্রে ক্ষণপদের সাহায্যে, সিউরোপোডিয়া, প্যারামিসিয়ামের সিলিয়ার সাহায্যে, ইউগ্লিনা, ফ্ল্যাজেলা। সিলিয়া এবং ফ্ল্যাজেলা দেখবে খুব সূক্ষ্ম সূক্ষ্ম দ্বারের মতন জিনিস শরীরের পাশে আছে, ইউগ্লিনা, ফ্ল্যাজেলা। এই আর মাছের ক্ষেত্রে রয়েছে, দেখো মাছ কিভাবে গমন করে। মাছের ক্ষেত্রে রয়েছে 7টি পাখনা রয়েছে, এবং রয়েছে মায়োটাম পেশি। মেরুদণ্ডের দুপাশে রয়েছে ভি আকৃতির মায়োটাম পেশি, যেটা সংকোচন ঘটিয়ে কিন্তু মাছ এঁকে বেঁকে সামনে এগিয়ে চলতে পারে। তাছাড়া মাছের যা ভ্যারাইটির পাখনা আছে, কোনো পাখনা মাছকে জলে ভেসে থাকতে, কেউ দিক পরিবর্তন করতে, কেউ নিচে নামতে সাহায্য করে। আচ্ছা, এবার আসছে পায়রা। পায়রার ক্ষেত্রে তো আমরা জানি উড্ডয়ন করতে খুবই এক্সপার্ট, অনেক উঁচুতে উঠতে পারে, অনেকক্ষণ ধরে উঠতে পারে। যত রকম অ্যাডাপ্টেশন প্রয়োজন পায়রার, অত উঁচুতে এবং অনেকক্ষণ ধরে ওড়ার প্রয়োজন, সবই পায়রার রয়েছে। বড় বড় পালক রয়েছে আর উড্ডয়ন পেশি রয়েছে পায়রার। আচ্ছা, এরপরে আমরা আসছি মানুষের ক্ষেত্রে দ্বিপদ গমনে, যে পার্টটা একটু ডিফিকাল্ট বা মুখস্থ করার প্রয়োজন আছে। এগুলো তোমরা পড়ে নিলে, একবার রিডিং দিলেই বুঝতে পারবে। এবার আমরা দ্বিপদ গমনে যাই, মানুষ কিভাবে গমন করে। এবার আমরা জানি গমনের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে মেইনলি স্কেলিটাল সিস্টেম, অর্থাৎ কঙ্কালতন্ত্র, অস্থি এবং অস্থি সংলগ্ন পেশি, তাই তো? অস্থি তো নড়াচড়া নিজে করতে পারে না, পেশির কন্ট্রাকশন রিল্যাক্সেশন অর্থাৎ সংকোচন প্রসারণ ক্ষমতা রয়েছে, সেই জন্য পেশি সংকোচন করে। আর পেশির সঙ্গে যে অস্থিগুলি সংলগ্ন অবস্থায় থাকে, ফল হিসেবে যখন পেশি সংকুচিত হয় সেই অস্থিগুলোরও স্থান পরিবর্তন হয়। তাহলে আমরা দেখি মানুষের দ্বিপদ গমন কিভাবে হয়। দেখো, আমি একটা ছবি আঁকার চেষ্টা করেছি। ধরে নাও, যখন তুমি দাঁড়িয়ে আছো তখন তোমার শরীরের ভার কে বহন করছে? তোমার লেগ, পা বহন করছে। কিন্তু যখনই আমরা মুভমেন্ট করছি, হাঁটতে শুরু করছি, তখন আমাদের সমস্ত ভারটা গিয়ে পড়ছে ফুট, অর্থাৎ পায়ের পাতার উপর। এই পায়ের পাতাটা ভূমির সঙ্গে ন্যস্ত হয়ে রয়েছে। এবার যখন আমি চলবো, ধরে নাও এটা তোমার বাঁ পা, এবার যখন আমি চলা শুরু করব, তখন প্রথম জিনিস কি হবে? আমার গোড়ালিটা বা পায়ের গোড়ালিটা মাটি থেকে উঠবে। এবার কেন উঠবে? সেটা তো একটি অস্থি। তাহলে এই যে পেশিটা, এটার নাম গ্যাস্ট্রোকনেমিয়াস নামক কাফ পেশি। এটা নিকনেম হচ্ছে কাফ। এই গ্যাস্ট্রোকনেমিয়াস পেশির সংকোচন ঘটে বলে দেখো গোড়ালিটা মাটি থেকে উঠে গেল। কেমন? এবার এর সঙ্গে পায়ের পাতা সামনে যেখানে টার্সালগুলো রয়েছে, সেখানে এক্সটেনসর ডিজিটোরিয়াম নামে একটা পেশি রয়েছে। সেই পেশির সংকোচন যখন উঠছে, তখন কি হচ্ছে? পায়ের পাতাটাও উঠে যাচ্ছে মেঝে থেকে, মাটি থেকে। কেমন? এবং আলটিমেটলি পাটাকে তো উঠে সামনে পড়তে হবে, তবেই বডিটা এগোবে। এবং তখন বাইসেপস ফিমোরিস, জানো তোমরা ফিমার কোথায়? ফিমারের সঙ্গে বাইসেপস ফিমোরিস, এই পেশিটার সংকোচন ঘটবে, ফলত সম্পূর্ণ পাটাই মাটি থেকে উঠে যাবে। ঠিক আছে, বোঝা গেল তাহলে কিভাবে দ্বিপদ গমন হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা জানি যে দুটো হাতও পর্যায়ক্রমিকভাবে আন্দোলিত হয়, মানে বাঁ পায়ে গেলে দেখবে ব্যালেন্স রাখার জন্য ডান হাত এগিয়ে যায় এবং ডান পায়ে গেলে বাঁ হাত এগিয়ে যায়। শুধু এটাই নয়, আরও দুজন আছে এর সঙ্গে যারা আমাদের দেহের ভারসাম্য পতনটা রোধ করে। যখন আমরা এগিয়ে যাই বা বিভিন্ন ধরনের মুভমেন্ট করি, তখন আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করে লঘু মস্তিষ্ক, আমরা জানি সেরিবেলাম, এবং কানের কিন্তু অটলিত যন্ত্র শরীরের ভারসাম্য রক্ষা করে। ঠিক আছে, দ্বিপদ গমন হলো। এবার আমরা নেক্সট ইউনিটে আমরা পড়তে যাচ্ছি হচ্ছে প্রাণীদের বিভিন্ন ধরনের সন্ধি রয়েছে তোমাদের হিউম্যান বডিতে, সন্ধি এবং পেশি, কিছু পেশি পড়তে যাচ্ছি। ওকে, এবার আমরা পড়ব মানুষের ক্ষেত্রে, তোমার নিজের শরীরের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং, কি করে গমন হয় বা কি করে অস্থি নড়াচড়া হয়। কেমন? এবার তোমাদের সিলেবাসে খুব অল্প জিনিসই রয়েছে। তোমাদের প্রথমেই পড়তে হবে অস্থি সন্ধি। তোমাদের কিছু অস্থি সন্ধি রয়েছে আর অস্থি সংলগ্ন কিছু পেশি রয়েছে। যে ছবিটা আমি ড্র করেছি, দেখো, মানুষের বাঁ হাত, আমি যদি আমার হাতটাকে এই পজিশনে রাখি তাহলে এটা দাঁড়ায়। এই ছবিটা দিয়ে একসঙ্গে আমি
কিছু অস্থিসন্ধি এবং পেশি সবই চিনতে পারবো। কেমন? তাহলে এক্ষেত্রে দেখো এই জায়গাটা হচ্ছে আমার এই জায়গাটা স্ক্যাপুলা, যেটাকে আমরা বলি স্কন্ধ সন্ধি। এখানে আমাদের অস্থিসন্ধি রয়েছে। অস্থিসন্ধি মানে দুটো অস্থির সংযোগস্থলকে আমরা অস্থিসন্ধি বলি, যেগুলো মুভমেন্টের ক্ষেত্রে, গমনের ক্ষেত্রে প্রয়োজনীয়। তাহলে এখানে একটা আমি অস্থিসন্ধি পাচ্ছি, বল এবং সকেট সন্ধি। নেক্সট যেখানে কনুই রয়েছে, এখানে আমি পাচ্ছি হিঞ্জ জয়েন্ট বা কবজা সন্ধি। এবং একেবারে আমার হাতের এখানে দেখো যেখানে কার্পাল রয়েছে, এটা তো রেডিয়াস এবং আলনা, এবং রেডিয়াস আলনা যেখানে শেষ হচ্ছে এই জায়গাটাতে আমরা আরেকটা অস্থিসন্ধি পাচ্ছি, যাকে আমরা বলছি গ্লাইডিং জয়েন্ট। এবার এই 3 ধরনের অস্থিসন্ধিকে আমাদের একটু ডিটেইলে পড়তে হবে। তার আগে আমরা অস্থিসন্ধির টাইপগুলো একটু দেখে নিই। ওকে, অস্থিসন্ধি 3 ধরনের হতে পারে। একটা অচল অস্থিসন্ধি, কিছু আছে আংশিক সচল, আর একটা আছে সচল অস্থিসন্ধি। অচল অস্থিসন্ধি যখন দুটো অস্থির সংযোগস্থল এই রকম হয়ে দাঁড়াবে, যখন দুটো অস্থির সংযোগস্থলে কোনো মুভমেন্ট হবে না, তখন সেটাকে আমরা বলবো অচল অস্থিসন্ধি। এটা কোথায় আছে অচল অস্থিসন্ধি? আমাদের যে করটির মধ্যে তো অনেকগুলো অস্থি যুক্ত অবস্থায় আছে, কতগুলো লোব আছে, কতগুলো খণ্ডক আছে। এই ফ্রন্টাল খণ্ডকটা পাশের দুটো খণ্ডকের সঙ্গে যে অস্থিসন্ধি দিয়ে যুক্ত, সেটা হচ্ছে এই অচল অস্থিসন্ধি। ওকে, এর মধ্যে কোনো সাইনোভিয়াল তরল নেই। ঠিক আছে, নেক্সট আসছে আংশিক সচল। এখানে এই অস্থিসন্ধি তোমরা পাবে, তোমাদের কিন্তু এটা সিলেবাসে নেই, এমনি বোঝার জন্য বলছি। কশেরুকা, মেরুদণ্ডের কশেরুকার মধ্যে আমরা এই ধরনের অস্থিসন্ধি পাবো। ঠিক আছে, আর তোমাদের যেটা বেশি করে পড়ার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সচল অস্থিসন্ধি, যেটা কিন্তু সাইনোভিয়াল তরল দ্বারা পুষ্ট হয়। ঠিক আছে, সচল অস্থিসন্ধির ক্ষেত্রে 3টে টাইপ তোমাদের বইতে রয়েছে, বল ও সকেট সন্ধি, হিঞ্জ বা কবজা সন্ধি এবং গ্লাইডিং সন্ধি। তাহলে আমরা দেখি কি রকম এই সন্ধিগুলো। ওকে, তাহলে বল ও সকেট সন্ধি আমরা সেই সন্ধিগুলোকে বলবো, সেই সন্ধিকে বলবো অস্থিসন্ধিকে, যখন জয়েন্টের ক্ষেত্রে দুটো অস্থির একটা কাজ করবে বলের মতন আর একটা কাজ করবে সকেটের মতন। তার মানে সকেট জানো তো, যখন কোনো খাঁজের মধ্যে কোনো একটা মাপ মতন জিনিস আটকে যায়, তখন সেটাকে আমরা সকেট বলি। তোমরা যখন কোনো কিছু চালানোর জন্য বা ইলেকট্রিক্যাল কোনো কিছু চালানোর জন্য সকেটের মধ্যে প্লাগটাকে ইনসার্ট করো, সেটাকে আমরা সকেট বলি, প্লাগ পয়েন্ট তোমরা যেটাকে বলো। আচ্ছা, এক্ষেত্রে দেখো একটা সন্ধি এরকম সকেট যুক্ত মাথা হবে, আর একটা সন্ধির মাথা হবে এইরকম। তাহলে এটা কোথায় দেখো, এক্ষেত্রে স্ক্যাপুলার, একের সকেট, এবং এইটা যেটা আমার হিউমেরাস। আচ্ছা, আমি এটা লিখে দিচ্ছি, এই অস্থিটার নাম হচ্ছে হিউমেরাস। ওকে, তাহলে এই হিউমেরাসের মস্তক যখন স্ক্যাপুলার মধ্যে অবতলাকার অংশে শুধু নয় সকেটের মতন অংশে থাকলো, তখন সেটাকে আমরা বলি বল ও সকেট সন্ধি। সাধারণত আমরা এবার কীরকম মুভমেন্ট করি, অনেকটা করি, সব দিকেই সাধারণত এই অস্থিটা সঞ্চালন হতে পারে, তার মানে এ সঞ্চালিত হতে পারে সব দিকেই। ওকে, তাহলে বল ও সকেট সন্ধি বুঝলাম। নেক্সট আসছি কবজা সন্ধিতে, তাই তো, কবজি সন্ধিতে, কবজি হিঞ্জ জয়েন্ট যেটা, এটা হিউমেরাস, আর এটা হচ্ছে রেডিয়াস এবং আলনা। আমাদের এখানে দুটো অস্থি রয়েছে, এবং হিউমেরাস এবং এই রেডিয়াস আলনার সংযোগস্থলটা আমরা বলি হচ্ছে হিঞ্জ। হিঞ্জ হচ্ছে কবজা কি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে একটি অস্থির মস্তক আর একটা অস্থির মোটামুটি একটা অবতলাকার খাঁজের মধ্যে, অবতলাকার খাঁজের মধ্যে যখন যুক্ত হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি হিঞ্জ বা কবজির অস্থিসন্ধি। ঠিক আছে, এর ক্ষেত্রে মুভমেন্টটা কিন্তু শুধুমাত্র একদিকেই হচ্ছে হিঞ্জ জয়েন্টের ক্ষেত্রে। ফাইন, আর একটা তোমরা পড়তে পারো গ্লাইডিং, এটা তোমাদের বইতে নিয়ে আমি দিয়েছি। এক্ষেত্রে দেখো এই রেডিয়াস আলনা এবং এই কার্পাল, এই দুটোর সংযোগস্থলে দুটো অস্থির প্রান্তদেশী এক্ষেত্রে সমতল, কেউ অবতলাকার বা গোলাকার নয়। কীরকম, এইটা যদি আমার হিউমেরাসের রেডিয়াস এবং আলনার মস্তক হয়, তাহলে তারপরে কার্পালগুলি হচ্ছে এরকম চ্যাপ্টা প্রকৃতির, সমতল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সাধারণত চলনটা কীরকম হয়, অস্থির সামনাসামনি হতে পারে বা পাশাপাশি হতে পারে। বুঝলাম আমরা এই জায়গাটা। ওকে, এবার আমরা কিছু পেশি পড়ব। এই ছবিটা থেকে তোমাদের কিন্তু আরেকটা জিনিস আমি বলে দিতে পারি, সেটা হলো টেন্ডন কাকে বলে আর লিগামেন্ট কাকে বলে। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, এটা তো পেশি, এটা হচ্ছে বাইসেপস পেশি, আর এটা হচ্ছে ট্রাইসেপস পেশি। সাধারণত আমরা সবাই চিনি বাইসেপস, আর নিচে হচ্ছে ট্রাইসেপস। তাহলে পেশিগুলো অস্থির সঙ্গে যা দিয়ে যুক্ত থাকবে, সেটাকে আমরা কিন্তু বলি টেন্ডন। এই সাদা অংশটা দেখছো, এটা হচ্ছে টেন্ডন। এই যদি অস্থি হয়, অস্থির সঙ্গে যখন কোনো পেশি
এটা বোন, এটা মাসেল। অস্থির সঙ্গে যখন কোনো মাসেল বা পেশি যুক্ত থাকবে তখন এই অংশটাকে আমরা বলি কিন্তু টেন্ডন। ঠিক আছে, টেন্ডন বুঝলাম। এবার আমরা বুঝবো লিগামেন্ট। লিগামেন্ট হচ্ছে দুটো অস্থিকে যে যুক্ত করে রাখবে তাকে আমরা বলবো হচ্ছে লিগামেন্ট। লিগামেন্ট আমি তোমাদের পরে একটা ছবিতে দেখাবো, শুধু মনে রাখবে অস্থিকে অস্থির সঙ্গে যে যুক্ত করে সেই হচ্ছে লিগামেন্ট। আচ্ছা, এবার আমরা পড়ছিলাম পেশি, এবার আমাদের পড়তে হবে পেশি। তোমাদের বইতে রয়েছে ফ্লেক্সন বা ফ্লেক্সার পেশি, এক্সটেনশন বা এক্সটেনসার পেশি। তাহলে ফ্লেক্সার পেশি, এক্সটেনসার পেশি। তাহলে চলো এই দুটো আমরা ভালো করে বুঝি, এই ছবিটা দিয়ে এটার কাজ হয়ে যাবে। কিরকম? ফ্লেক্সন সেই প্রক্রিয়াটাকে বলবো যখন দুটো অস্থি পরস্পরের কাছাকাছি চলে আসবে। কেমন? তাহলে যদি এই বাইসেপস, হিউমেরাস মুছে দিচ্ছি, শুধু পেশিটা মনে রাখো। তাহলে যখন এই বাইসেপস পেশির সংকোচন হবে তখন এই অস্থি দুটো পরস্পরের কাছাকাছি চলে আসবে, এই প্রক্রিয়াটা হলো ফ্লেক্সন প্রক্রিয়া। বোঝা গেল? তাহলে এই পেশিটার যখন সংকোচন হলো তখন এই দুটো অস্থি কাছাকাছি চলে এলো, অর্থাৎ হাতটা এরকম গুটিয়ে যাবে বা উপরের দিকে উঠে গেল। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি ফ্লেক্সন, এবং ফ্লেক্সন প্রক্রিয়ার সাহায্যকারী পেশি অর্থাৎ বাইসেপস, এই পেশিটাকে আমরা বলছি ফ্লেক্সন পেশি। আচ্ছা, নেক্সট আসছে এক্সটেনশন। এক্সটেনশন কি? আমরা সাধারণত জানি কিছুকে আমরা এক্সটেন্ড করছি বা বাড়িয়ে দিচ্ছি, সেটা তো আমরা জানি এক্সটেনশন। তাহলে এই পেশিটা যখন এই ট্রাইসেপস পেশির যখন সংকোচন হবে তখন এই দুটো অস্থি পরস্পরের থেকে দূরে সরে যাবে, এবং এই প্রক্রিয়াটাকে আমরা বলছি এক্সটেনশন। আর এক্সটেনশন প্রক্রিয়ায় বা প্রসেসটায় সাহায্যকারী পেশিকে অর্থাৎ ট্রাইসেপস পেশিকে আমরা এক্ষেত্রে বলবো এক্সটেনসার পেশি। ঠিক আছে, তাহলে ফ্লেক্সার এবং এক্সটেনশন আমরা বুঝলাম। আমরা এবার একটু পরের পেশিগুলোর দিকে যাব। আর একবার আমি একটু লিখে দিয়েছি এই গমনের পেশিগুলো। দেখো, ফ্লেক্সার পেশি বললাম বাইসেপস, দুটো অস্থিকে কাছাকাছি আনতে সাহায্য করে। তারপরে এক্সটেনসার ট্রাইসেপস, যেটা দুটো অস্থিকে পরস্পর থেকে দূরে সরে যেতে সাহায্য করে। এবার আমরা আসছি অ্যাবডাক্টর পেশিতে। অ্যাবডাকশন কথাটার মানেই হচ্ছে টেক অ্যাওয়ে, মানে দূরে সরিয়ে নিয়ে যাবে। অ্যাবডাকশন হচ্ছে এখানে একটা পেশি আছে আমাদের, যেটাকে বলা হয় ডেলটয়েড পেশি। এই পেশি দেখো দুটো হাতকে শরীর থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, সেই জন্য এটাকে আমরা বলবো অ্যাবডাকশন, যা হচ্ছে টেক অ্যাওয়ে, মানে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে শরীর থেকে পেশিকে। তাহলে এটার উদাহরণ হবে হচ্ছে ডেলটয়েড, এইখানে থাকে ডেলটয়েড পেশি। নেক্সট আমরা আসছি অ্যাডাক্টর। দেখো, তাহলে অ্যাডাকশন কোন প্রক্রিয়াটাকে বলবো? অ্যাড করা, যোগ করবে। যোগ করবে মানে এক্ষেত্রে এই অবস্থা থেকে দুটো অস্থিকে শরীরের কাছাকাছি নিয়ে চলে আসলো। কাছাকাছি বললে তুমি বলতে পারো একদম মধ্য অক্ষ বরাবর নিয়ে চলে আসলো, কাছাকাছি নিয়ে আসলো প্লেনে। সেটা হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, এই পেশিটাকে আমরা বলবো অ্যাডাক্টর পেশি। ঠিক আছে, ল্যাটিসিমাস ডরসি কোথায় আছে? এই অংশে আছে, শরীরের এই অংশে ল্যাটিসিমাস ডরসি। তাহলে আমাদের এই পেশিটা কি করছে? দূরে সরে যাওয়া হাতটাকে আমাদের শরীরের মধ্য অক্ষ সার্জাইটাল প্লেনের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছে, সেই জন্য এই পেশিটাকে আমরা বলবো অ্যাডাক্টর পেশি, ল্যাটিসিমাস ডরসি। ওকে, আর একটাই বাকি আছে, সেটা হচ্ছে রোটেশন। রোটেশন হচ্ছে কোনো অংশকে আমি যদি মুভমেন্ট করিয়ে ঘোরাতে পারি তাহলে সেটা হচ্ছে রোটেশন। রোটেশনের সাহায্যকারী পেশিকে আমরা বলবো রোটেটর পেশি। তোমাদের বইতে আছে বোধহয় পাইরিফর্মিস। এবার পাইরিফর্মিস তো পায়ের অংশটায় আমি দেখাতে পারবো না, জন্য আমি ইন্টারনাল অবলিকের উদাহরণটা নিয়েছি। ইন্টারনাল অবলিক থাকবে, তোমরা বক্ষপিঞ্জরটাকে একটু ভিজুয়ালাইজ করো, মানে মনে মনে একটু ভাবো বক্ষপিঞ্জর, তার নিচে মধ্যচ্ছদা, তার নিচে ভেতরে যদি পেশি থাকে, মানে এখানে ইন্টারনালে, তাহলে সেটাকে আমরা বলবো ইন্টারনাল অবলিক। ইন্টারনাল পেশি, ইন্টারনাল অবলিক পেশি দেখো রোটেশন করেছে, আমি আমার স্পাইনটাকে রোটেট করাচ্ছি, দেখো এইভাবে রোটেশন করছি, তাহলে এক্ষেত্রে রোটেশনের সাহায্যকারী পেশিটাকে ইন্টারনাল অবলিক। তাহলে এইগুলো নাম সহ একটু মুখস্থ করবে। ফাইন, নেক্সট আমি আর একটা জিনিসে যাচ্ছি। তোমাদের একটু আগে আমি বললাম তোমাদের আমি লিগামেন্টটা বোঝাবো, এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। এটা আসছে নিশ্চয়ই তোমাদের ফিল্ডে, ভিজুয়াল ফিল্ডে। এবার এটা হচ্ছে হাঁটু, হাঁটু আঁকার চেষ্টা করেছি আমি। এবার হাঁটুর ক্ষেত্রে ফিমার, এই যে লং বোন ফিমারের হেডের নিচে দেখো আমাদের পায়ে হাঁটুর নিচে কি থাকে? টিবিয়া ফিবিউলা, এটা আমাদের পায়ের দুটো অস্থি, ফিবিউলা এবং টিবিয়া ফিবিউলা দুটো অস্থি থাকে, এবং ওপরের অস্থিটা হচ্ছে আমাদের ফিমার। এবার দেখো এটা প্যাটেলাকে তোমরা চেনো, তোমরা এটাকে বলো মালাই চাকি, হাঁটু এটা প্যাটেলা। এবার দেখো এখানে প্যাটেলা থাকছে, এখানে তো অবশ্যই পেশি থাকছে। টেন্ডন কাকে বলে আমরা আগেই বুঝেছি। টেন্ডন হচ্ছে যা দিয়ে
এটা তো অস্থি, অস্থির সঙ্গে পেশি, এটা হচ্ছে বোন, অস্থি এটা হচ্ছে মাসল, পেশি। তাহলে বোনের সঙ্গে মাসল অর্থাৎ অস্থির সঙ্গে পেশি যে অংশটা দিয়ে যুক্ত থাকে এই অংশটাকে আমরা বলি টেন্ডন। কিন্তু এখানে আমরা দেখব লিগামেন্ট। লিগামেন্ট দেখো ফিমারের সঙ্গে ফিবিয়া একটা লিগামেন্ট দিয়ে যুক্ত রয়েছে, তার মানে অস্থি, অস্থি এটাও বোন এটাও বোন, এই দুটো অংশ যেটা দিয়ে যুক্ত রয়েছে সেটাকে আমরা বলবো লিগামেন্ট। লিগামেন্ট এবং টেন্ডনের পার্থক্যটা ভালো করে বুঝে রাখবে। নেক্সট আমরা লাস্ট একটা অংশ পড়বো। প্রথমে আমরা 3 ধরনের সন্ধি পড়লাম, তো অস্থি সন্ধি 3 ধরনের পড়লাম। লাস্ট টাইপটা যেটা সচল অস্থি সন্ধি, যাদেরকে নিয়ে আমরা এতক্ষণ পড়ছি, এই অস্থি সন্ধির কি থাকে? সাইনোভিয়াল তরল থাকে। মনে করো এটা দুটো অস্থি, এবার এই দুটো অস্থির মাঝখানে একটু ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় সাইনোভিয়াল গহ্বর। একদম ভ্যাকুয়াম নয়, এই জায়গায় একটা ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটার নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল তরল। অবশ্যই যখন তরল থাকবে দুটো অস্থির মাঝখানে, দুটো কাজ করবে। এক তো দুটো অস্থিকে ঘর্ষণের আঘাত থেকে রক্ষা করবে, ঘর্ষণের যে ফলটা হতে পারে, ঘষে ঘষে তো অস্থির মাথা দুটো ক্ষয়ে যেতে পারে, তাহলে সেই ঘর্ষণ থেকে রক্ষা করবে। আর একটা কাজ করবে, ও কিন্তু নিউট্রিশন দেবে, পুষ্টি যোগাবে। ঠিক আছে, এটা দুটো অস্থি, ভালো করে দেখো এখানে কার্টিলেজ থাকে এবং এই ফ্লুইডটার মধ্যে থাকার কারণেই দুটো অস্থি পরস্পরের ঘর্ষণের থেকে রক্ষা পায়। এই হলো প্রাণীর গমন, ভালো করে পড়বে। ওকে, নেক্সটে দেখা হবে।